শারীরিক কোনো অসুস্থতা বা মেডিকেল ডায়াগনোসিস নিয়ে যখন কথা ওঠে তখন মানুষের মধ্যে একটা অদ্ভুত কিন্তু খুবই স্বাভাবিক প্রত্যাশা কাজ করে। হুম একটা পরিষ্কার উত্তরের প্রত্যাশা, তাই তো? একদম তাই। একটা নিখুঁত সন্দেহাতীত উত্তরের প্রত্যাশা। মানে ব্যাপারটা অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। ধরুন কারো হাত ভেঙে গেল, সে হাসপাতালে গেল, একটা এক্স-রে করানো হলো। আর কিছুক্ষণ পরেই রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। ঠিক, ডাক্তার তখন শুধু সেদিকে আঙুল তুলে বললেন, ওই তো হাড়ের এই জায়গাটাতে ফাটল ভরেছে, এটার চিকিৎসা করতে হবে। ব্যাপারটা খুবই সোজা সাপটা। হ্যাঁ, কারণ এখানে কোনো অস্পষ্টতা নেই। একটা পরিষ্কার বাইনারি সমীকরণ কাজ করে এখানে, হাড় ভেঙেছে অথবা ভাঙেনি। এই পরিষ্কার দৃশ্যমান বিষয়টা মানুষের মনে এক ধরনের অদ্ভুত শান্তি দেয়। শান্তি দেয় কারণ মানুষ আসলে অনিশ্চয়তা পছন্দ করে না, তাই না? ঠিক বলেছেন। মানব মস্তিষ্ক সবসময় সবকিছুকে একটা নির্দিষ্ট বোধগম্য এবং দৃশ্যমান কাঠামোর ভেতর ফেলতে চায়। যখন সমস্যার জায়গাটা চোখে দেখা যায়, তখন সেটার সমাধান করাটা অনেক বেশি যৌক্তিক আর সম্ভবপর মনে হয়। কিন্তু বিপত্তিটা বাঁধে তখন, যখন আমরা মানুষের মনস্তত্ত্ব, জীবন সংগ্রাম আর হতাশার জগতে পা রাখি। এই জায়গাটায় হঠাৎ করেই যেন সেই এক্স-রে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে যায়। মনের ভেতরের তো আর এক্স-রে হয় না। একদমই না। আমরা এমন একটা ডায়াগনস্টিক ল্যান্ডস্কেপের সামনে এসে দাঁড়াই যেটা ভীষণ অস্পষ্ট আর ঘোলাটে। এখানে মনের ভেতরের ভাঙন, আত্মবিশ্বাসের অভাব বা ধরুন চরম হতাশা, এগুলো কোনো মেডিকেল রিপোর্টে ধরা পড়ে না। না, এটা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, কেউ বাইরে থেকে দেখে বলতে পারে না যে ঠিক কোন জায়গাটাতে ফাটল ধরেছে বা কেন একটা মানুষ হঠাৎ করে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আক্ষরিক অর্থেই এটা ডায়াগনস্টিক ঘোলা জলের সবচেয়ে বড় উদাহরণ। কারণ এখানে লক্ষণগুলো শারীরিক নয়, আসলে আচরণগত। আচরণগত। একজন মানুষ হয়তো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কিন্তু ভেতরে ভেতরে সে এতটাই বিপর্যস্ত যে তার মনে হচ্ছে পৃথিবীটা এখানেই শেষ। আর এই অদৃশ্য লড়াইয়ের কোনো মাপকাঠি না থাকার কারণে মানুষ অনেক সময় নিজের প্রতি অবিচার করে বসে। মানে তারা নিজেদেরকেই দোষ দিতে থাকে। হ্যাঁ, তারা বুঝতে পারে না যে সমস্যাটা তাদের যোগ্যতায় নয়, বরং সমস্যাটা তাদের পরিস্থিতির মূল্যায়নে। আর ঠিক এই ঘোলা জলের ল্যান্ডস্কেপটাই আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দু। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা এই অস্পষ্ট মনস্তাত্ত্বিক জায়গাটাকে বোঝার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হতে যাচ্ছে এটা। হ্যাঁ, আমরা আলোচনা করব একটা অত্যন্ত শক্তিশালী ছোট গল্প নিয়ে। গল্পটির নাম শেষ পর্যন্ত যে থামে না, যা নেওয়া হয়েছে দ্য রেজিলিয়েন্স অব দি আনফিনিশড জার্নি থেকে। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু গল্পের প্লট বলে যাওয়া নয়। না, বরং গল্পের ভেতরের মনস্তাত্ত্বটা বোঝা। একদম। গল্পের মূল চরিত্র অর্ণব এবং এক বৃদ্ধের মধ্যে যে কথোপকথন হয় তার সূত্র ধরে ব্যর্থতা এবং হাল ছেড়ে দেওয়া, এই দুটোর মধ্যকার সূক্ষ্ম কিন্তু বিশাল মনস্তাত্ত্বিক পার্থক্যটিকে আমরা পুরোপুরি উন্মোচন করব। এই গল্পটার পড়তে পড়তে যে থিমগুলো লুকিয়ে আছে তা আমাদের বর্তমান সময়ের বাস্তবতার সাথে ভীষণভাবে মানানসই। এখানে ধৈর্য, ধারাবাহিক উন্নতি এবং নিজের পরিচয়ের সংকটের যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো খুব প্রাসঙ্গিক। ভীষণ প্রাসঙ্গিক। যে কোনো প্রফেশনাল, শিক্ষার্থী বা নিজের স্বপ্ন পূরণের চেষ্টায় থাকা যে কোনো মানুষের জন্য এটা একটি শক্তিশালী কেস স্টাডি। তাহলে অর্ণবের পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা ছোট শহরের এক যুবককে দিয়ে। তার চোখে মুখে অনেক বড় স্বপ্ন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা। যেটা আমাদের সবার মধ্যেই থাকে শুরুতে। হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো তার জীবনে কোনো কিছুই ঠিকমতো কাজ করছে না। সে বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খারাপ করছে, চাকরির ইন্টারভিউতে গিয়ে চূড়ান্ত পর্যায় থেকে বাদ পড়ছে। এই ক্রমাগত ধাক্কা খাওয়াটা খুব কঠিন। খুবই কঠিন। এই ধাক্কা খেতে খেতে তার এমন একটা অবস্থা হয়েছে যে সে নিজের ওপর থেকে বিশ্বাসটাই পুরোপুরি হারিয়ে ফেলেছে। একদিন সম্পূর্ণ হতাশ হয়ে সে শহরের এক পুরনো নির্জন পার্কে গিয়ে বসে ভাবে, আমার দিয়ে কিছুই হবে না, আমি হয়তো সাধারণই থেকে যাব। অর্ণবের এই নির্দিষ্ট ভাবনাটা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ। এখানে খেয়াল করার মতো বিষয় হল, অর্ণব কিন্তু নির্দিষ্ট কোনো কাজের ব্যর্থতা নিয়ে কথা বলছে না। সে তার কাজকে আলাদা করছে না। একদম না। সে বলছে না যে আমার ওই পরীক্ষাটা খারাপ হয়েছে কারণ আমি অমুক বিষয়টা পড়িনি, বা ধরুন সে এটাও বলছে না যে আমি এই ইন্টারভিউটাতে ভালো করতে পারিনি কারণ আমার প্রেজেন্টেশন স্কিল দুর্বল ছিল। সে সরাসরি বলছে আমার দিয়ে কিছুই হবে না। ঠিক।
সে তার কাজের বা প্রচেষ্টার ব্যর্থতাটাকে নিজের সত্তা বা পরিচয়ের সাথে মিশিয়ে ফেলেছে। সে তার কাজকে ব্যর্থ বলার বদলে নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে ট্যাগ করে দিচ্ছে। এটা একটা মারাত্মক ফাঁদ। আমার তো মনে হয় অর্ণবের এই পরিস্থিতিটা অনেকটা কোনো লুপে আটকে পড়া ভিডিও গেমের মতো। ভিডিও গেম? বিষয়টা একটু বুঝে বলবেন? ধরুন একজন গেমার একটা নতুন গেম খেলতে বসল। জি। সে গেমের মেকানিক্স খুব একটা বোঝে না, তাই বারবার প্রথম লেভেলেই হেরে যাচ্ছে। স্ক্রিনে বারবার গেম ওভার লেখাটা ভেসে উঠছে। হ্যাঁ, একটা বা দুটো চেষ্টা করার পর হয়তো সে ভাববে যে তাকে নতুন কোনো কৌশল বের করতে হবে। কিন্তু যখন সে টানা 50 বার একই জায়গায় হারবে, তখন একটা সময় পর সে কিন্তু আর গেমের কৌশল নিয়ে ভাববে না। তখন সে হাল ছেড়ে দেবে। একদম। সে কন্ট্রোলারটা ছুঁড়ে ফেলে বলবে যে আমি আসলে গেম খেলতেই পারি না, এটা আমার জন্য না। এই ভিডিও গেমের লুপের উপমাটা মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্বের একটা খুব পরিচিত অবস্থার কথা মনে করিয়ে দেয়। সাইকোলজিতে একে বলা হয় লার্নড হেল্পলেসনেস বা অর্জিত অসহায়ত্ব। লার্নড হেল্পলেসনেস, এটা কিভাবে কাজ করে? যখন মানুষ বারবার একই নেতিবাচক ফলাফলের মুখোমুখি হয় এবং দেখে যে তার কোনো চেষ্টাই পরিস্থিতি পরিবর্তন করতে পারছে না, তখন তার মস্তিষ্ক একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা ডিফেন্স মেকানিজম তৈরি করে। মানে মস্তিষ্ক নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হ্যাঁ, মস্তিষ্ক বুঝতে পারে যে বারবার নতুন করে আশা করা এবং আবার ব্যর্থ হওয়ার ফলে যে মানসিক কষ্ট তৈরি হয় তা সহ্য করাটা খুব কঠিন। তাই নিজেকে এই কষ্ট থেকে বাঁচানোর জন্য মস্তিষ্ক আগেই মেনে নেয় যে আমি সাধারণ এবং আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু দাঁড়ান, এখানেই আমার একটা বড় প্রশ্ন জাগে। মানুষ যখন বারবার হোঁচট খায়, তখন সে কেন তার কাজ বা তার প্রস্তুতিকে মূল্যায়ন করার বদলে নিজের পরিচয়কেই ব্যর্থ হিসেবে ধরে নেয়? এটা কি মানুষের সহজাত কোনো প্রবৃত্তি? এটা খুব দারুণ একটা প্রশ্ন। মানে একটা প্রক্রিয়ার ভুলগুলো খোঁজে বের করা তো অনেক বেশি যৌক্তিক হওয়া উচিত, তাই না? যৌক্তিক হওয়া উচিত ঠিকই, কিন্তু আমাদের মস্তিষ্ক সবসময় যৌক্তিকভাবে কাজ করে না। মস্তিষ্ক কাজ করে এনার্জি বা শক্তি বাঁচানোর নীতিতে। শক্তি বাঁচানো মানে মেন্টাল এনার্জি। একদম তাই। একটি প্রক্রিয়ার ভুলগুলো খুঁজে বের করা, সেগুলোকে বিশ্লেষণ করা, নিজের দুর্বলতার স্বীকার করা এবং নতুন করে নিজেকে প্রস্তুত করা, এটা একটা দীর্ঘ, ক্লান্তিকর এবং মানসিকভাবে ব্যয়বহুল প্রক্রিয়া। এটা বেশ কঠিন কাজ। তার চেয়ে আমি ব্যর্থ এই লেবেলটা নিজের গায়ে সেঁটে দেওয়াটা মস্তিষ্কের জন্য অনেক বেশি সহজ। কারণ একবার নিজেকে ব্যর্থ হিসেবে মেনে নিলে নতুন করে চেষ্টা করার আর কোনো দায়ভার থাকে না। ও, বুঝতে পেরেছি। তখন আর পড়াশোনা করতে হয় না, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হয় না। ঠিক বলেছেন। অর্ণব ঠিক এই মানসিক ফাঁদেই আটকে গিয়েছিল। তার এই আত্মবিশ্বাসহীনতা আসলে তার পারিপার্শ্বিক ব্যর্থতার সরাসরি ফলাফল নয়, বরং সেই ব্যর্থতাগুলোকে সে নিজের মতো করে কিভাবে ব্যাখ্যা করছিল তার ফলাফল। বর্তমান সময়ে প্রেক্ষাপটে চিন্তা করলে অর্ণবের এই অবস্থাটা খুব সহজেই লিঙ্কডইনে একটার পর একটা সিভি পাঠানো এবং কোনো উত্তর না পাওয়ার অভিজ্ঞতার সাথে মেলানো যায়। হ্যাঁ, এটা তো এখন ঘরে ঘরে দেখা যায়। যখন কেউ মাসের পর মাস জব পোর্টালে অ্যাপ্লাই করে এবং শুধুমাত্র স্বয়ংক্রিয় রিজেকশন ইমেল পায়, তখন সে নিজের দক্ষতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। একদম। তখন নিজের যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে মনে। আর ঠিক এই চরম হতাশা এবং আত্মপরিচয় সংকটের মুহূর্তে গল্পে এক অভাবনীয় মোড় আসে। অর্ণব যখন সে পুরনো পার্কে বসে নিজের সাধারণত্ব নিয়ে আক্ষেপ করছিল, তখন সে খেয়াল করল অদূরেই এক বৃদ্ধ মানুষ একটা গাছের নিচে বসে একমনে কাঠ গিয়ে কিছু একটা বানাচ্ছেন। গল্পের খুব সুন্দর একটা দৃশ্য এটা। অর্ণব স্বভাবতই কৌতূহলী হয়ে ওঠে। সে কাছে গিয়ে দেখে বৃদ্ধ অত্যন্ত মনোযোগ দিয়ে একটি ছোট্ট কাঠের নৌকা তৈরি করছেন। অর্ণব আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসে, এত বয়সে আপনি এগুলো বানাচ্ছেন কেন? এতে কি লাভ? এই লাভ শব্দটার ব্যবহার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গভীরে পুরো আধুনিক সমাজের একটা বড় দর্শন লুকিয়ে আছে। আমাদের সমাজ তো সবসময় লাভের হিসাবই করে। হ্যাঁ, আমরা যে কোনো কাজের মূল্যায়ন করি তার থেকে পাওয়া দৃশ্যমান, তাৎক্ষণিক বা অর্থনৈতিক ফলাফলের উপর ভিত্তি করে। অর্ণবের কাছে কোনো কাজের লাভ মানে হলো একটা চাকরি পাওয়া, পরীক্ষায় পাশ করা বা ব্যাংক ব্যালেন্সে কিছু টাকা যোগ হওয়া। আচ্ছা, এখানে আমি একটু শক্তভাবে পুশব্যাক করতে চাই। হ্যাঁ, বলুন। মানে অর্ণবের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে তো তার প্রশ্নটা একদম শতভাগ যৌক্তিক। একবার ভেবে দেখুন, অর্ণবের জীবনে এমনিতেই এত ঝামেলা। সে পরীক্ষায় পাশ করতে পারছে না, তার চাকরি জুটছে না,
তার কেরিয়ারের কোনো নিশ্চয়তা নেই। তার মাথায় অনেক চাপ। তো এমন একটা কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে যখন চারপাশে পৃথিবীটা এত নির্মম, তখন এমন একটি কাজ করে কী লাভ যা থেকে কোনো দৃশ্যমান ফলাফল বা আর্থিক প্রাপ্তি আসছে না? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। মানে একটা কাঠের খেলনা নৌকা বানিয়ে তো আর মুদি দোকানের বিল মেটানো যাবে না, বা কেরিয়ারের গ্যাপ পূরণ করা যাবে না। তাহলে এই অর্থহীন কাজের পেছনে সময় নষ্ট করার যুক্তিটা কোথায়? আপনার এই পুশব্যাকটা একদম সঠিক জায়গা থেকে এসেছে। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এভাবেই চিন্তা করতে শেখায়, কিন্তু বৃদ্ধের উত্তরটা আমাদের এই প্রচলিত চিন্তাধারাকেই চ্যালেঞ্জ করে। বৃদ্ধ কি উত্তর দিয়েছিলেন? বৃদ্ধ মুচকি হেসে অর্ণবকে বললেন, লাভ, আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করছি। এই নৌকাটা আমার ধৈর্যের প্রতীক। তার মানে তিনি লাভের সংজ্ঞাটাই বদলে দিলেন। একদম তাই। এখানে বৃদ্ধ আসলে লাভের সংজ্ঞাই বদলে দিচ্ছেন। তিনি অর্থনৈতিক বা বাহ্যিক লাভের কথা বলছেন না, তিনি বলছেন মনস্তাত্ত্বিক লাভের কথা। মনস্তাত্ত্বিক লাভ বলতে? যখন আমাদের জীবনের বড় বড় বিষয়গুলো, যেমন ক্যারিয়ার, অর্থনীতি, ভবিষ্যৎ, এগুলো যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। এই বৃদ্ধ তার নৌকা বানানোর মধ্য দিয়ে প্রতিদিনের ক্ষুদ্র উন্নতি বা মাইক্রো প্রোগ্রেসের একটা চর্চা করছেন। মানে আপনি বলতে চাইছেন এই নৌকা বানানোটা আসলে একটা সাইকোলজিক্যাল টুল বা মানসিক হাতিয়ার? একদম তাই। সাইকোলজির ভাষায় এটাকে লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্র বলা যেতে পারে। লোকাস অফ কন্ট্রোল বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ধরুন, অর্ণবের জীবনে এই নিয়ন্ত্রণের কেন্দ্রটি সম্পূর্ণ বাইরে চলে গেছে। ইন্টারভিউ বোর্ড, পরীক্ষার প্রশ্নপত্র বা ভাগ্যের হাতে। সে মনে করছে তার নিজের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, সে তো অসহায় বোধ করছে। অন্যদিকে বৃদ্ধ এই ছোট্ট কাঠের টুকরোটির ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন। তিনি হয়তো দুনিয়া বদলাতে পারবেন না, কিন্তু তিনি এই কাঠের টুকরোটাকে নিজের ইচ্ছে মতো আকার দিতে পারছেন। ওয়াও, এটা একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, প্রতিদিন একটু একটু করে কাঠ কেটে যখন নৌকার আকার স্পষ্ট হচ্ছে, তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হচ্ছে, যা তাকে এই বিশ্বাস দিচ্ছে যে আমি এখনো কিছু একটা তৈরি করতে সক্ষম। এই নৌকাটা হলো তার মানসিক স্থিরতার প্রতীক। এটা সত্যিই খুব গভীর একটা চিন্তাভাবনা। মানে অর্ণব খুঁজছে এমন একটা চূড়ান্ত ফলাফল যেটা রাতারাতি তার জীবনের সব সমস্যার সমাধান করে দেবে। হ্যাঁ, সে একটা ম্যাজিক পিল খুঁজছে। আর বৃদ্ধ উপভোগ করছেন এগিয়ে যাওয়ার সেই ধীর গতির প্রক্রিয়াটা, যেখানে ফলাফলের চেয়ে কাজটাই মুখ্য। কিন্তু গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশটি আসে ঠিক পরে, যখন অর্ণব বৃদ্ধের ভুলগুলো খেয়াল করে। একদম। অর্ণব অবাক হয়ে খেয়াল করে যে বৃদ্ধ এই নৌকা বানানোর কাজটাতেও নিখুঁত নন। সে দেখে বৃদ্ধ কয়েকবার কাঠ কাটতে গিয়ে ভুল করছেন, একটা টুকরো নষ্ট হলে সেটা ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করছেন। হ্যাঁ, এই জায়গাটা গল্পের টার্নিং পয়েন্ট। অর্ণব যখন তাকে এই ভুলের কথা স্মরণ করিয়ে দেয়, তখন বৃদ্ধ শান্তভাবে যে কথাটা বলেন সেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, ভুল না করলে ঠিকটাও শেখা যায় না। যারা সফল হয় তারা কখনো হার মানে না, তারা শুধু থামে না। এই কয়েকটা শব্দ অর্ণবের মানসিকতার খোলন নলচে বদলে দেয়। সে তো এতদিন ভাবত সফল মানুষেরা বোধহয় কোনোদিন ভুলই করে না। ঠিক, সে এতদিন ভাবত সফল মানুষেরা হয়তো কখনো হোঁচট খায় না, বা তারা প্রথম চেষ্টাতেই সব বেড়ে যায়। কিন্তু বৃদ্ধ তাকে শেখালেন যে ব্যর্থতা কোনো গন্তব্য নয়, এটি প্রক্রিয়ার একটি অংশ মাত্র। এই ভুল করার বিষয়টাকে আমি আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব পরিচিত উদাহরণের সাথে মেলাতে পারি। কোন উদাহরণ? এই যে ভুল করা বা বারবার হোঁচট খাওয়া, এটা অনেকটা জিমে গিয়ে ভারোত্তোলন করার মতো। আচ্ছা, জিমের সাথে কিভাবে মিলছে বিষয়টা? যখন কেউ প্রথমবার জিমে গিয়ে ভারী ওজন তোলে, তখন তার পেশিতে ছোট ছোট ফাটল বা মাসল টিয়ার তৈরি হয়। সাময়িকভাবে এই পেশি ছিঁড়ে যাওয়াটা ভীষণ কষ্টদায়ক। হ্যাঁ, প্রথম তো শরীর প্রচণ্ড ব্যথা হয়। পরের দিন সকালে শরীর এমন ব্যথা হয় যে হাত পাও নাড়ানো যায় না। একজন অনভিজ্ঞ মানুষের মনে হতেই পারে যে সে তার শরীরে মারাত্মক ক্ষতি করছে, কিন্তু আসল ম্যাজিকটা তো ঘটে বিশ্রামের পর। যখন পেশিটা রিকভার করে। একদম। এই ছোট ছোট ফাটলগুলো যখন পুনরায় জোড়া লাগে, তখনই পেশি আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই উপমাটা এখানে একদম খাপে খাপে বসে যায়। জিমে পেশির যে মাইক্রোটিয়ার্স হয়, সেটাই পেশি বৃদ্ধির মূল শর্ত। যদি কেউ ব্যথা পাওয়ার ভয়ে জিমে যাওয়াই বন্ধ করে দেয়, তাহলে তার পেশি কখনো শক্ত হবে না। ঠিক তেমনি
ব্যর্থতার ভয়ে কাজ বন্ধ করে দিলে আমরা কখনোই শিখতে পারব না। হ্যাঁ, বৃদ্ধ যখন নৌকা বানাতে গিয়ে ভুল করছেন, তিনি আসলে বুঝতে পারছেন কোন কোণ থেকে কাঠটা কাটলে সেটা মসৃণ হবে না। এই ভুলটা তার জন্য কোনো চূড়ান্ত সমাপ্তি নয়, বরং পরবর্তী সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য একটা জরুরি ডাটা বা তথ্য। কিন্তু এখানেও আমি একটু বাস্তবতার নিরিখে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। এ ধরুন তাত্ত্বিক আলোচনায় বসে ব্যর্থতা মানে স্রেফ ডাটা সংগ্রহ, এই কথাটা শুনতে দারুণ লাগে। কিন্তু বাস্তবে যখন কেউ একটা বড় প্রজেক্টে ফেল করে, নিজের জমানো সব টাকা ব্যবসায় বিনিয়োগ করে লস খায় বা স্বপ্নের চাকরিটা হারায়, তখন সেটা মেনে নেওয়া খুব কঠিন হয়। হ্যাঁ, তখন সেটাকে ডাটা হিসেবে দেখা প্রায় অসম্ভব। তখন মনে হয় আকাশ ভেঙে পড়ছে, চরম হতাশা গ্রাস করে। এই যে ইমোশনাল বা আবেগীয় ধাক্কা, সেটাকে পাশ কাটিয়ে কিভাবে একটা মানুষ এই ব্যর্থতাকে শুধু ডাটা হিসেবে গ্রহণ করতে পারে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে মানসিক দূরত্বটা, এটা কিভাবে ঘোচানো সম্ভব? এটা একটা চমৎকার এবং অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন। সত্যি বলতে, যখন বড় কোনো ব্যর্থতা আসে, তখন মানুষের মস্তিষ্ক সেটাকে একটা সার্ভাইভাল থ্রেট বা অস্তিত্বের সংকট হিসেবে দেখে। অস্তিত্বের সংকট। হ্যাঁ, তখন অ্যামিগডালা হাইজ্যাক হয় এবং মানুষ চরম আবেগপ্রবণ হয়ে পড়ে। ওই মুহূর্তে কাউকে যদি বলা হয়, আরে ভাই, এটা তো শুধু একটা ডাটা, তবে সেটা এক ধরনের উপহাসের মতো শোনাবে। ঠিক। তখন শুধু কান্না আসে বা রাগ হয়, মনে হয় দুনিয়াটা অবিচার করছে। একদম। এবং সেই আবেগটাকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। মানসিক দূরত্বটা ঘোচানোর উপায় হল ইমোশন বা আবেগকে ইভেন্ট বা ঘটনা থেকে সাময়িকভাবে আলাদা করা। সেটা কিভাবে করা যায়? প্রথম ধাপে ব্যর্থতার কারণে যে কষ্ট, রাগ বা হতাশা তৈরি হয়, সেটাকে সম্পূর্ণভাবে অনুভব করতে হবে। কিন্তু দ্বিতীয় ধাপে এসে একটা বিভাজন রেখা টানতে হবে। নিজেকে বলতে হবে, আমার এই কষ্টটা বাস্তব, কিন্তু এই ব্যর্থতাটা আমার পরিচয়ের চূড়ান্ত শিলমোহর নয়। মানে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি নিজে কোনো ব্যর্থ মানুষ নই। বৃদ্ধের কথায় ফিরে গেলে তিনি অর্ণবকে বলছেন না যে ভুল করলে কষ্ট হয় না। তিনি বলছেন, কষ্ট হলেও তারা থামে না, আবেগটাকে প্রশমিত হওয়ার সময় দিয়ে তারপর সেই ব্যর্থতা থেকে শিক্ষা বা ডেটা বের করে আনতে হয়। এই উপলব্ধিটাই অর্ণবের ভেতরের বন্ধ হয়ে যাওয়া সুইচটা অন করে দেয়। তার আত্মবিশ্বাসহীনতার লুপটা ভেঙে যায়। হ্যাঁ, সে বুঝতে পারে কোথায় সে ভুল করছিল। সে অবশেষে বুঝতে পারে যে তার আসল সমস্যা বারবার ইন্টারভিউতে বাদ পড়া বা পরীক্ষায় ফেল করা নয়, তার আসল সমস্যা হলো হাল ছেড়ে দিয়ে ওই পার্কের বেঞ্চে বসে থাকা। হাল ছেড়ে দেওয়াটাই তার আসল ব্যর্থতা ছিল। আর সেদিন থেকেই অর্ণব একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে আর থামবে না। ফলাফল যাই হোক না কেন, সে প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করবে। এখানে অর্ণবের কাজের ধরনটা গভীরভাবে লক্ষ্য করার মতো। সে কিন্তু রাতারাতি সফল হয়ে যাওয়ার কোনো জাদুকরী মন্ত্র পায়নি, বা তার চারপাশের কঠিন বাস্তবতা হঠাৎ করে বদলে যায়নি। না, বাস্তবতা আগের মতোই ছিল। হ্যাঁ, সে আসলে সেই বৃদ্ধের নৌকার দর্শনেই ফিরে গেছে। প্রতিদিন একটু একটু করে উন্নতি। সে হয়তো দিনে 10 ঘন্টা পড়ার অবাস্তব রুটিন করেনি, বরং প্রতিদিন একটি করে নতুন স্কিল শেখার বা একটি করে নতুন প্রশ্নের সমাধান করার ছোট ছোট পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, গল্পে আমরা দেখতে পাই সে নতুন করে পড়াশোনা শুরু করল এবং প্রতিটি ব্যর্থতাকে সে তার প্রস্তুতির ফাঁকফোকরগুলো বোঝার ডেটা হিসেবে দেখতে শুরু করল। আর এই ধারাবাহিকতার ফলাফল তো সে শেষ পর্যন্ত পায়, তাই না? একদম। এই ধারাবাহিকতার ফলাফলও সে পায়। কয়েক মাস পর সেই একই অর্ণব, যে একদিন নিজেকে পুরোপুরি সাধারণ এবং ব্যর্থ ভেবে নিয়েছিল, সে একটি ভালো চাকরি পায়। এটা একটা দারুণ সাফল্য। গল্পের শেষে অর্ণবের এই চাকরি পাওয়াটা একটা দৃশ্যমান সফলতা, একটা মাইল ফলক। কিন্তু আমার কাছে মনে হয় মূল অর্জনটা আসলে এই চাকরিটা নয়। তাহলে মূল অর্জন কোনটা বলে আপনার মনে হয়? চাকরিটা হলো একটা বাই প্রোডাক্ট। মানে মূল ম্যাজিকটা ঘটেছিল তার ভেতরের মানসিকতায়। তার সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে নিজের ওপর তার সে হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরে পেয়েছিল। আমি আপনার সাথে পুরোপুরি একমত। অর্ণব যদি তার ভেতরের এই পরিবর্তনটা না আনত, সে যদি হাল ছেড়ে দিয়ে সেই পার্কের বেঞ্চেই বসে থাকত, তাহলে এই বাহ্যিক ঘটনাটা মানে চাকরি পাওয়ার বিষয়টা কখনোই ঘটত না। হ্যাঁ, কারণ সে তো চেষ্টাই করা বন্ধ করে দিয়েছিল। চাকরি পাওয়াটা হলো একটা ট্রেলিং ইন্ডিকেটর, যা অতীতের কাজের ফল নির্দেশ করে। কিন্তু তার লিডিং ইন্ডিকেটর বা ভবিষ্যতের সফলতার পূর্বাভাস ছিল ওই মুহূর্তটা, যেদিন সে ঠিক করেছিল যে সে আর থামবে না।
গল্পটার শেষ লাইনটা তো এখানেই খুব সুন্দর একটা বার্তা দেয়। হ্যাঁ, গল্পের একেবারে শেষ লাইনটিই কিন্তু এই দর্শনটিকেই তুলে ধরে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে একদিন তোমার স্বপ্ন অবশ্যই বাস্তব হবে। তাহলে আমাদের আজকের এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াচ্ছে? সারমর্ম হল, জীবনে ব্যর্থতা আসবেই, এটি একটি অনিবার্য সত্য। এটা কেউ এড়াতে পারবে না। একদমই না, কেউ এটাকে এড়াতে পারবে না। পৃথিবীর কোনো এক্স-রে মেশিন দিয়ে এই ব্যর্থতাকে আগে থেকে চিহ্নিত করে আটকে দেওয়া যাবে না। কিন্তু গল্পের মূল শিক্ষা হল, যারা থেমে যায় না, শেষ পর্যন্ত তারাই জয়ী হয়। হ্যাঁ, সফলতা কোনো গন্তব্য নয়, এটি না থেমে এগিয়ে যাওয়ার একটি স্বভাব মাত্র। অর্ণব এবং সেই বৃদ্ধের কাঠের নৌকার গল্প আমাদের খুব সহজভাবে কিন্তু গভীরভাবে মনে করিয়ে দেয় যে প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই বড় সাফল্যের ভিত্তি। একদিনে একটা বিশাল পাহাড় টপকানোর স্বপ্ন দেখার চেয়ে প্রতিদিন একটা করে পাথর সরানো অনেক বেশি বাস্তবসম্মত এবং কার্যকরী। আর এই প্রতিদিন পাথর সরানোর কাজটাই আমাদের মনে এই বিশ্বাস তৈরি করে যে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রক, আমরা পরিস্থিতির শিকার নই, বরং আমরা আমাদের নিজেদের গল্পের লেখক। চমৎকার বলেছেন। তবে আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে শ্রোতাদের জন্য একটি নতুন ভাবনার জায়গা তৈরি করতে চাই। একটা প্রশ্ন যেটা সরাসরি এই গল্পে উল্লেখ নেই, কিন্তু গল্পের থিম থেকেই খুব স্বাভাবিকভাবে উঠে আসে। প্রশ্নটা কি? গল্পটি আমাদের শেখায় যে প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে স্বপ্ন সত্যি হয়। অর্ণব তার পথে এগিয়েছে এবং সফল হয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন, যখন আমরা হতাশার চরম সীমায় থাকি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যখন কিছুই চোখে দেখা যায় না। হ্যাঁ, এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো দৃশ্যমান ফলাফল বা কোনো মাইল ফলক থাকে না, তখন আমরা ঠিক কিভাবে বুঝব যে আমাদের সেই একটু একটু এগিয়ে যাওয়াটা সঠিক পথেই এগুচ্ছে? এটা সত্যিই একটা ভাবার মতো বিষয়। আমরা তো শুরুতেই বলেছিলাম, আমাদের কাছে এমন কোনো এক্স-রে মেশিন নেই যা আমাদের মনের ভেতরের এই অদেখা অগ্রগতিটা মেপে বলে দেবে যে হ্যাঁ, তুমি ঠিক পথে আছো। না, এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি এখনো। তাহলে সেই নিকষ অন্ধকারে দাঁড়িয়ে, কোনো বাহ্যিক ফলাফল ছাড়াই আমরা নিজেদের দিক নির্দেশনাটা কিভাবে নির্ধারণ করব? এই উত্তরটা বোধহয় সবাইকে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে। একদম ঠিক। এই গভীর প্রশ্নটিই আমাদের আজকের বিস্তারিত আলোচনার শেষে ভাবনার খোরাক হিসেবে থেকে যাক। আমাদের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য ধন্যবাদ।